বাংলাদেশে চিকিৎসা বা প্রতিকার নিয়ে যত ধরনের কার্যক্রম বা যত ধরনের আলাপ রয়েছে তার থেকে খুব কম আলোচনা হয় প্রতিরোধ নিয়ে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা চেষ্টা করছেন সেই জায়গাটিতেই কাজ করবার। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দেশের স্বনামধন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার হালিদা হানম আক্তার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। ম্যাডামের আরও অনেক পরিচয়, একটি বড় পরিচয় এখনকার জন্য, তিনি চেয়ারম্যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আমরা একেবারে অনুষ্ঠানের শুরুতে যাবার আগে আমরা যেহেতু বিষয় আজকে দিয়েছি জনস্বাস্থ্যে রেড ক্রিসেন্ট, মানে আপনি যতদিন যত জায়গায় কাজ করেছেন, মাঠে কাজ করেছেন, মানে ওই সমস্ত কিছু মানে রেড ক্রিসেন্টে দেবার জন্য একটি প্রতিষ্ঠান যেমন উপযুক্ত, আপনি মানুষও উপযুক্ত। কিন্তু আমি একটু পূর্বের ইতিহাস জানতে চাই যে আপনি একেবারে স্বাধীনতার শুরু থেকে এখন পর্যন্ত ঠিক কোন কোন জায়গাতে বেশি কাজ করেছেন? এটার উত্তর দিতে হলে আমার ক্যারিয়ারের প্রথম থেকে কথা বলতে হবে। আমি কারমাইকেল কলেজ থেকে ইন্টারমিডিয়েট করার পরে আমি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হই। আমার মা গাইনোকোলজিস্ট ছিলেন, ডক্টর হুমায়রা খানম। উনি রংপুরে প্র্যাকটিস করতেন, রংপুরে সেটেল করলেন। তো ডাক্তারিতে ভর্তি হওয়ার পরে ডিসাইড করতে হলো যে কি করব। আমার মাকে যেটা দেখেছি যে অনেক রুগী আসছে, অনেক দূর থেকে আসছে, কষ্ট করে আসছে, ব্লিডিং হচ্ছে, সিজার করতে হবে, এইমাত্র হ্যান্ড প্রোলাপস আসছে, এইমাত্র একটা ব্যবস্থা করতে হবে। আমরা ভাই বোনরা সিনেমা দেখতে গেছি, মাকে নিয়ে ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে এসছে, এক্ষুনি সার্জারি করতে হবে। তো আমার তখন মনে হতো যে মানুষকে এত কষ্ট পেতে হবে কেন? এটা তো বাচ্চা হওয়া, সন্তান হওয়া, ধারণ করা একটা ন্যাচারাল প্রসেস, কিন্তু এত কমপ্লিকেশন কেন হয়? তো তখনও তো অত বুঝিনি। ডাক্তার হওয়ার পরে মনে হলো যে আমি ঠিক ডেলিভারি করাতে যাব না বা সিজার করাতে যাব না, আমি মানুষের রোগ কিভাবে কম হয় আমি সেটা যদি করতে পারি, আমার মনে হলো যে একটা বড় কন্ট্রিবিউশন করতে পারবো। তো তখনও অত বেশি বুঝি না। পাশ করার পরে যখন কি করব, কি চাকরি করব এই ধরনের চিন্তা হচ্ছে, তখন ফ্যামিলি প্ল্যানিং থেকে ওরা অ্যাডভার্টাইজ করলো যে আমরা মোবাইল টিমে মেডিকেল অফিসার চাই। তো আমি অ্যাপ্লাই করলাম, আমার বন্ধু বান্ধবরাও করলো, কিন্তু শেষ পর্যন্ত কেউ গেল না। আমার কাছে যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার আসলো আমি জয়েন করলাম। করার পরে তখন মেডিকেল অফিসার, মোবাইল টিম, ফ্যামিলি প্ল্যানিং বোর্ড ছিল তখন। তো তারপরে আমি কিছুদিন কাজ করার পরে আমাকে আমেরিকা পাঠালেন সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, যে আপনি কিছু অ্যাডভান্স ট্রেনিং নিয়ে আসেন। আমরা 3 জন গেলাম, 2 জন আপা ছিলেন আমার সিনিয়র, আমরা গেলাম। আমরা ওখানে গিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখলাম, ওরা কিভাবে ফ্যামিলি প্ল্যানিং করছে, বোথ ক্লিনিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ প্রোগ্রাম। এই জিনিসগুলো দেখে আমাদের ফিরে আসার কথা এপ্রিল মাসে, কিন্তু মার্চ মাসে দেশে যুদ্ধ লাগলো। আচ্ছা, 70 সনের যুদ্ধ। তো যুদ্ধের জন্য আমরা আবার ইউএসএআইডি ফান্ড করেছিল। ওরা বললো যুদ্ধের মধ্যে 3 জন নারীকে কিভাবে পাঠাবো, লেট আস সি অ্যান্ড ওয়েট, দেখি কি হয়। তো ওয়েট করতে করতে তার মধ্যে ওরা বললো আমরা 1 বছর রাখতে পারি, এর বেশি রাখতে পারবো না। আমরা 71-এর অক্টোবরে ফিরে আসলাম। ফিরে এসে যখন আমি জয়নিং রিপোর্ট দিতে গেলাম, তখন আমাকে বললো যে আমরা সেবা সদন নামে একটা কনফিডেন্সিয়াল ক্লিনিক খুলেছি, যেখানে পাক আর্মি রেপ নারী যারা অনেক অ্যাডভান্সড প্রেগনেন্সি, তাদেরকে সেবা দিতে হবে। তা আপনাকে এখানে 5 মাসের জন্য আমরা এখানে ডেপুটেশনে দিলাম। তো আমি তখন ওখানে ওই নারীদের সেবা দিয়েছি। আমি যদিও যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে পারিনি, কিন্তু আমি মনে করি এটা মুক্তিযুদ্ধের জন্য আমার একটা বড় কন্ট্রিবিউশন। তো আমি ওইটার উপরে এতদিন পরে একটা বই লিখেছি, ওটার নাম দিয়েছি সম্ভ্রম যোদ্ধা, সেবা সদন ও একজন ডাক্তার হালিদ। আমি আপনাকে বইটা দেব। তো এটা বলার উদ্দেশ্য হলো যে আমি ঠিকই চলে গেলাম ফ্যামিলি প্ল্যানিংয়ে, কিন্তু আমি তারপরে সারা পৃথিবী দেখার সুযোগ হলো আমার, এবং দেশে এসে আমি কন্ট্রিবিউট করতে পারলাম। তখন আমি আরেকটা জিনিস বলি, যখন আমি তারপরে আমি এখন দেখে এসেছি যে মাস্টার্স করা যায়। আমি সুযোগ খুঁজছি যে মাস্টার্স করব পাবলিক হেলথে, সুযোগ এসে গেল। আমি তখন মাস্টার্স করলাম, ডক্টরেট করে তারপরে 2 বছর আমি সিডিসিতে ছিলাম, সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল, আটলান্টা। ওখানে একটা রকফেলার ফাউন্ডেশনের একটা ফান্ডিং ছিল, যেখানে রিপ্রোডাক্টিভ হেলথ ডিভিশনে ওরা ডেভেলপিং কান্ট্রি রিসার্চারদের নিয়ে গিয়ে ওদেরকে ট্রেনিং দিয়ে আবার দেশে ফিরিয়ে দেয়। তো আমি ওইটার সুযোগ পেয়ে গেলাম আমি। তো ওখানে আমার তখন এক্সপোজার হলো রিপ্রোডাক্টিভ হেলথ বলতে কি বোঝায়। নারীর প্রজনন স্বাস্থ্য, ঠিক আছে, প্রজনন স্বাস্থ্য শুধু নারীর না, পুরুষেরও আছে, কিন্তু মোর ফোকাস অন নারী, যেহেতু নারীকে বেশি সাফার করতে হয়, নারীকে বেশি কেয়ার নিতে হয়। তো ওইটা দেখার পরে তখন আমি দেশে ফিরে আসলাম। দেশে ফিরে তখন সরকারের একটা প্রোগ্রামের আমি ডাইরেক্টর হলাম। হয়ে আমি ওটাকে রিসার্চ ইনস্টিটিউটে পরিণত করার জন্য আমি চেষ্টা করলাম, এবং হয়ে গেল। ওটার নাম বারপাট, বাংলাদেশ
ইনস্টিটিউট অফ রিসার্চ অন রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড টেকনোলজি। আচ্ছা টেকনোলজি এই জন্য বলে যে আমরা সব কন্ট্রাসেপটিভ নিয়েও কাজ করতাম তখন, আচ্ছা এবং অ্যাডভান্স টেকনোলজি যেটা লাইফ সেভিংয়ের জন্য লাগে, অনেক বড় বড় না, ক্লিনিক্যাল না, কিন্তু প্রিভেন্টিভটা বেশি ছিল আমার। তো ওখানে আমি তখন গবেষণা শুরু করলাম এবং নারী স্বাস্থ্যের উপরে গবেষণা করলাম। মাতৃমৃত্যু বলেন, আপনি কন্ট্রাসেপটিভ বলেন, অ্যাবর্শন বলেন, আরও কীভাবে মাতৃমৃত্যু কমানো যায় সেই সব টেকনোলজি, সেই সব মডেলগুলোকে টেস্ট করা এবং কন্ট্রাসেপটিভ মেথডগুলোকে টেস্ট করা। তো এইটা তখন আমি এইভাবে আমি এগিয়ে গেলাম এবং পরবর্তীতে আমি রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে অনেক কাজ করলাম। আমি শেষ করবো এইটা বলে যে এইটার কথা যেটা আমি বলছি সেটা হলো আপনার 87, 88, 89-এর কথা। 94-এ আমাদের ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স হলো, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, কায়রোতে। আমরা কায়রো কনফারেন্স বলে থাকি, যেখানে রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টার 7-কে বিরাট করে ইম্পর্টেন্স দেয়া হলো। নারীর রাইটস, নারীর হেলথ রাইটস, নারীর প্রজনন স্বাস্থ্য রাইটস, এগুলো নিয়ে আলাদা হলো। এবং আপনি শুনে খুশি হবেন যে আমাকে ওরা ভাইস চেয়ার করলো ওই চ্যাপ্টারটা ফাইনালাইজ করার জন্য। বাংলাদেশের একটা শাড়ি পরা নারী আপনার ওই ডায়াসের উপরে বসে আছে, পাশে একজন বিদেশি বসে আছে চেয়ার, অ্যান্ড আই ওয়াজ কো চেয়ার। আমি মনে করি যে এটা একটা বিরাট সৌভাগ্য যে আমি প্রিভেন্টিভ সাইটে গেলাম, ফ্যামিলি প্ল্যানিং গেলাম, ওখান থেকে আমি এই সুযোগটা পেলাম। তো আমি আজকে পর্যন্ত কমিটেড নারী স্বাস্থ্য নিয়েই আমি এগিয়ে যাচ্ছি। কিন্তু নারী স্বাস্থ্যের বাইরে যে সার্কেলগুলো আছে নারী স্বাস্থ্য ইমপ্রুভ করার জন্য, সেগুলো আমার কাজের একটা অংশ হিসাবে আছে। কিন্তু এই যে আপনি যে সুযোগ পেলেন যে বাংলাদেশ যখন জন্মগ্রহণ করছে সেই সময়ে আপনি আগেই পড়াশোনার সুযোগ পেলেন, পৃথিবীর বাইরে বাংলাদেশের বাইরে আসলে গেলেন। অনেকের যেটি হয় যে কাজ করতে করতে একটা পর্যায়ে তিনি চিন্তা করেন যে আমার একটু হায়ার ডিগ্রি নেওয়া উচিত, কিন্তু আপনি সেই জায়গা থেকে একটু বেশি প্রিভিলেজড। কিন্তু এরপরে যখন আপনি মাঠে নামলেন বা মাঠেও ছিলেন, এই সময়গুলোতে আসলে নারীদের কোন সংকটগুলো বেশি দেখলেন? নারীদের সব থেকে বড় সংকট যেটা আমি দেখেছি, নারীরা তো প্রেগনেন্ট হবে। আমাদের দেশে তখনও বাল্যবিবাহ, শিশু বিবাহ চলছে। আমরা জানি যে 18-র আগে বিবাহ হওয়া উচিত নয়, কিন্তু হয়ে যাচ্ছে, এখনো হচ্ছে, এখনো 40 থেকে 50% নারী হচ্ছে। এটা কেন বারণ? যে এবং সেই সঙ্গে বলা হচ্ছে 20-এর আগে তুমি সন্তান নেবে না, কারণ 20-এর আগে সন্তান নিলে এটা হাই রিস্ক প্রেগনেন্সি। 18-র আগে বিয়ে হলেও এটা হাই রিস্ক প্রেগনেন্সি, কারণ প্রেগনেন্সি হওয়ার জন্য আমাদের সমাজ তাকে বলে তুমি প্রেগনেন্ট হয়ে দেখাও, তুমি গর্ভবতী হতে পারো কিনা, তুমি ফার্টাইল কিনা, তোমার ইনফার্টিলিটি আছে কিনা, এরকম একটা ফ্যামিলির প্রেশার থাকে তার উপরে। এরকম আমার অনেক গল্প আছে, যার জন্য আমি দেখছি যে তারা সবসময় এক তো হলো যে অসামঞ্জস্য, এবং আমি বলবো যে এটাকে নির্যাতন। আপনি যদি 18-র আগে একটা শিশুকে বিয়ে দিয়ে দেন, তার উপরে নির্যাতন করা হয়, আর তার স্বামীটা তো কখনো তার সমবয়সী হয় না, তার থেকে অনেক বয়সে বেশি হয়ে যায়। আপনি যদি সেইভাবে চিন্তা করেন তাহলে এটা একটা নির্যাতন। তারপরে সে যখন প্রেগনেন্ট হয়ে গেল, তার উপরে আরও নির্যাতন চলে, কেন সে বয়সে কম, তার হাতে পয়সা থাকে না, সে ডিসিশন নিতে পারে না। সে যে 4টা তাকে অ্যান্টিনেটাল চেক আপ করতে হবে, এই ডিসিশন সে নিতে পারে না। তার শাশুড়ি বলছে যে আমাদের 14টা বাচ্চা হয়েছে, আমরা কোনোদিন হাসপাতালে যাইনি। মারা যাওয়ার কথা ওনারা ভুলে যান, পাশের বাড়ি নারী যে মরে গেছে বাচ্চা হতে, সেটা ভুলে যান। হ্যাঁ, তো এই যে নারীদের যে সংকট, নারীদের ল্যাক অফ ডিসিশন মেকিং, তার হাতে পয়সা থাকে না, ডিসিশন নিতে পারে না, ভোগে, বাড়িতে ডেলিভারি হতে গিয়ে মৃত্যুকে বরণ করে নেয়, এই জিনিসগুলো তো আমি দেখলাম, দিব্য চোখে দেখছি, কারণ আমি রিসার্চ করছি। অন্য মানুষ যতটুকু দেখছে আমি তার থেকে বেশি দেখছি। নারীর একটু বয়স হয়ে গেলে কি হচ্ছে, তার ইউট্রাস নেমে আসছে, আমি সেটা নিয়েও কাজ করি, ইউট্রান প্রোল্যাপস নিয়ে কাজ করেছি, তার প্রেভালেন্স নিয়ে কাজ করেছি। ওই যে 18 বছরের মেয়েকে বিয়ে দিয়ে দিলাম, তার যে শরীর পরিপূর্ণতা পাওয়ার আগে, পেলভিস পুরো পরিপূর্ণতা হওয়ার আগে সে প্রেগনেন্ট হচ্ছে, তার যখন ডেলিভারি হচ্ছে, তার 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 পেলভিসটা তো সম্পূর্ণ নয়, তার অঙ্গ প্রত্যঙ্গ নয়, তার যখন ডেলিভারি হচ্ছে তখন ফিসচুলা হচ্ছে, বাচ্চা আটকে থাকছে। এই ফিসচুলা কি হয়, তার পেশাব সারাক্ষণ ঝরবে অথবা তার পায়খানা সারাক্ষণ ঝরবে। এই নারীকে তো আর তার সংসারে রাখবে না। আমি যেটা বলে থাকি, এর থেকে ওই বাড়ির গরু বাছুরের দাম বেশি, তার দাম বেশি নয়। তো এই ফিসচুলা নিয়েও আমি কাজ করেছি। তো আমি যখন তার কষ্টটা দেখতে পাচ্ছি, তখন এইটাই আমার লাইফের মোটো হয়ে গেল যে আমি সবাইকে কিভাবে কনভিন্স করে আমি, এবং ওই নারীগুলোর সেবা পাওয়াটাকে কিভাবে এনহান্স করে আমি কাজটা করতে পারবো। কিন্তু এই যে 25-26 সালের বাংলাদেশেও যে এখনো 40% বা 45% বাল্যবিবাহ হচ্ছে, তাহলে আমাদের সমাজ আসলে এগুলো কতটা? ওই যে নারী দুর্বল, আমরা দুর্বলকে দুর্বল রাখতে
ভালোবাসি, কারণ আমি তাহলে সবল হতে পারি, বটেই। আমি পারপিট্রেট করতে পারি, আমার অধিকার আছে, কারণ আমি ডিসিশন নিতে পারি। ওই নারীর কিন্তু উকিল নাই, ওই নারীর পক্ষে কথা বলার মানুষ নাই, ঘরের লোকও তো তার ঘরের পক্ষে লোক কথা নাই, বলছে তার নিজের পরিবার তাকে যেখানে ডিসক্রিমিনেট করে, যত তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দিয়ে দিব তত ঝামেলা শেষ। এবং বাড়ির নারীও তো করছে, নারীর প্রতি নারীও তো discrimination করছে, হ্যাঁ, কারণ নারীও তখন যখন সে বড় হয়ে যায় তখন সে স্বার্থপর হয়ে যায়, তখন সে পুরুষের থেকেও খারাপ হয়ে যায়, আপনি যদি সমাজে দেখেন। আমি এগুলো বলে থাকি, সুতরাং আমি এখানে বলতে আমার করছে নাই। আমরা তাদেরকেও বোঝাবার চেষ্টা করি যে তুমি যখন কম বয়সে ছিলে, রিমেম্বার তুমি কি কষ্ট পেয়েছো, তুমি আজকে যদি আরেক বাড়ির মেয়েকে এনে একই কষ্ট দাও তাহলে তো কোনো লাভ হলো না। তো এখন যেটা একটু হয়েছে যে নারীরা তো পড়াশোনা শিখছে, আমাদের দেশে শিক্ষার পার্সেন্টেজ বেড়েছে, কিন্তু তারপরে যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু ওই জিনিসটা নিয়ে সে অনেক বেশি আগাতে পারে না। তারপরেও যেটা পজিটিভ জিনিস আমরা দেখছি যে হ্যাঁ, আমি যদি আমার ক্যারিয়ার থেকে শুরু করি, তখন একটা মাত্র কন্ট্রাসেপটিভ মেথড ছিল আইইউডি, জরায়ুর মধ্যে একটা প্লাস্টিকের জিনিস ঢুকানো হতো। তারপরে কিন্তু খাওয়ার বড়ি আসলো, তারপরে ইনজেক্টেবলস আসলো, এবং যদি আমি আজকে তারপরে মেনস্ট্রুয়াল রেগুলেশন আসলো। আমি যদি আজকে গর্বের সঙ্গে আমি সবার সামনেই বলতে পারি যে এর প্রত্যেকটা মেথড আমার হাত দিয়ে এসছে, আমি রিসার্চ করেছি, আমি প্র্যাকটিস করেছি, আমি ট্রেনিং করেছি। আমরা যে ওটাকে বলতাম আমরা মিনি ল্যাপারোটমি, ছোট করে পেট কেটেই আমরা টিউবগুলোকে বেঁধে দিতাম, স্টেরিলাইজেশন করতাম, কিন্তু ওগুলো যা 10 মিনিটের, ওটাও শিখেছি, ওটা করেছি। তো এই সুযোগগুলো আমার হয়েছিল, সুতরাং এগুলোকে আমি প্রমোট করেছি। অনেকেই ট্রেনিং পেয়েছে। আমি মোহাম্মদপুর ফার্টিলিটির প্রথম ডাক্তার, হ্যাঁ, 74 সনের মে মাসে আমি জয়েন করেছি। আলোচিত এবং মানুষ খুব আস্থা পায় এই হাসপাতালকে। সেটা পরে আরো বড় হয়েছে, সরকারি হয়েছে। তো আমি যখন জয়েন করেছি এটা আধা সরকারি ছিল, মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা হিসাবে, কোয়াসি গভর্নমেন্ট। তো সুতরাং ওখানে আমি অনেক সুযোগ পেয়েছি, এবং ওখান থেকেই আমি পরবর্তীতে আমার আমেরিকায় গেলাম মাস্টার্স এবং ডক্টরেট করতে। ওখানে আমি 5 বছর সেবা দিয়েছি। এত পথ ঘুরে আপনি যে রেড ক্রিসেন্টে আসলেন, আপনি খুব সম্প্রতি আসলে এসেছেন, মানে এই এত বড় একটা প্রতিষ্ঠান বা সংস্থা, আমরা যেভাবে বলি একটা আন্তর্জাতিক সংস্থা, মানে আমরা এই অনেক দুর্যোগে দেখি তাদেরকে কাজ করতে, কিন্তু কেন জানি কোথায় জানি একটু মনে হয় যে রেড ক্রিসেন্ট আগের যে গতি, আগের যে মানে একটা ঔজ্জ্বল্যতা ছিল, মানে ওখান থেকে একটু কি নিষ্প্রভ হয়েছে কিনা, বা সেই জায়গাতে আপনি কি টের পান কিনা, বা এসে আসলে কি দেখলেন? আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাই, যে আমি যদি নিজের জীবনকে একটু দেখি, তো হয় আমি নতুন কিছু সৃষ্টি করেছি, নতুন চিন্তা, নতুন প্রতিষ্ঠান, অথবা প্রতিষ্ঠানটা একটু মিয়ে গেছে, তাকে আবার উজ্জীবিত করতে চেষ্টা করেছি। আমার গত যেটা চাকরি ছিল, মাইনা পাওয়া চাকরি, সেটা হলো যে সূর্যের হাসি প্রকল্প যেটা ছিল, ওখানে আমি 2013 থেকে 2018 চিফ অফ পার্টি ছিলাম, বাংলাদেশের চিফ। আমি যখন জয়েন করি 327টা ক্লিনিক সারা বাংলাদেশে, 64টা ডিস্ট্রিক্টে, আর 10,500 স্টাফ, ফিল্ড স্টাফ। আর এটাকে আমি আমার সময়কালে 5 বছরের মধ্যে 400টা ক্লিনিক করা হলো। অনেক কিছু আমি ইমপ্রুভ করেছি, ইনোভেট করেছি। ধরেন একটা নারীর হাতে পয়সা থাকে না, যারা গরিব, যে আমি ডাক্তারখানায় যাই, কি আমি ভ্যান গাড়ি ভাড়া করে আমি একটা জায়গায় যাই, কি রিক্সা ভাড়া করে যাই, কি ডাক্তারের ভিজিট দিই। আমি একটা মায়ের ব্যাংকের প্রচলন করেছিলাম, ওই যে প্লাস্টিকের যে ব্যাংকগুলো পাওয়া যায়, যেখানে আমরা টাকা জমাই। তা আমরা তখন ওই প্রেগনেন্ট নারীকে দিতাম যে তুমি বাসায় নিয়ে তুমি এখানে টাকা জমাও, যাতে তোমার ডেলিভারির সময় তুমি এই টাকাটা নিয়ে একটা ভালো জায়গায় যেতে পারো, হাসপাতালে যেতে পারো, অথবা একটা নার্সকে ডাকতে পারো যাকে ফিস দিতে হবে। এবং আগেও আমি ইনোভেশন করেছি। আমার সাহসটা একটু বেশি, নিজের উপরে কনফিডেন্সটা একটু বেশি, আজকে আরও জোর করে বলতে পারছি। এখন আপনি জানেন যে আমি এটা দরখাস্ত করে আমি ঢুকিনি রেড ক্রিসেন্টে, আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয় আমাকে এখানে প্লেস করেছেন। তো আমি মনে করি এটা আমার সারা জীবনের যে সংগ্রাম এবং অ্যাচিভমেন্ট, তারই এটা একটা পাওনা। কোনো নারী কি এর আগে ছিল এখানে চেয়ারম্যান হিসেবে? না, আমি প্রথম নারী, আমি যা শুনেছি। তো আমি মনে করি যে এটা সৃষ্টিকর্তার তরফ থেকে আমাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, যেখানে তুমি কাজ করো, তুমি ফাইট করো, তুমি এটাকে সুন্দর করো, সুষ্ঠু করো যতখানি পারো। মানে এরকম একটা মনে হয় না, ওই যে বলছে কেউ আমাকে। তা আমি এখানে জয়েন করার পরে এত কিছু শুনছি, কিন্তু আমাকে কোনো নার্ভাস করে না, আমি অবাক। আমি এই গল্প শুনবো, ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। ডাক্তার হালিদা হানুম, আপনার কাছে জানতে চাই যে আমরা রেড ক্রিসেন্টের গল্প বিরতির আগেই শুরু করেছিলাম, রেড ক্রিসেন্টে আসার পরে আপনার দেখা এবং পরিকল্পনা, এবং
জনস্বাস্থ্য যেটি নিয়ে আপনি সারা জীবন আসলে ব্যয় করেছেন, মানে এটি কতটা ইমপ্লিমেন্ট করা সম্ভব রেড ক্রিসেন্টের সহযোগিতায়? রেড ক্রিসেন্টের যে প্ল্যাটফর্ম বা আমরা যেটাকে ইনফ্রাস্ট্রাকচার বলি এবং ক্যাপাসিটি বলি, বিশাল বিশাল। মনে হচ্ছে সারা পৃথিবী চলে এসেছে আমার হাতে। হ্যাঁ, বাংলাদেশ তো একটা বড় দেশ, তার বিভিন্ন ধরনের সংগ্রাম, সংঘর্ষ, সামাজিক সংঘর্ষ বলেন আর আপনি ক্লাইমেট বলেন, সব কিছু মিলিয়ে কিন্তু বিরাট একটা যুদ্ধ দেশ করেই আসছে, আজও করে চলেছে, যেটাই বলেন। তো এই সব কিছুর মধ্যেই কিন্তু আমি যদি রেড ক্রিসেন্টকে দেখি, রেড ক্রিসেন্টের কার্যক্রম দেখি, তারা বিশেষ করে যেমন রেড ক্রসের যে উৎপত্তিটা হয়েছে কোথার থেকে, এটার যিনি উৎপত্তি করেছেন সে একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে চলে গেছিল। সে দেখছে যুদ্ধ হচ্ছে, এত মানুষ কষ্ট পাচ্ছে, আঘাত পাচ্ছে, ইনজিওর্ড হচ্ছে, এদের সেবা দেওয়ার কেউ নাই। তখন সে পাশের গ্রাম থেকে কয়েকজন মহিলাকে নিয়ে আসলেন, এসে বললেন যে আপনারা এটাকে সেবা দেন। তখন থেকে তার মনে হলো যুদ্ধ বিগ্রহ তো চলবেই পৃথিবীতে, আমি একটা প্রতিষ্ঠান তৈরি করি। তখন সে একটা প্রতিষ্ঠান তৈরি করলো। হাসপাতালের বিষয়টি বলি, রেড ক্রিসেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে হলি ফ্যামিলি হাসপাতাল, যেটি পরে মেডিকেল কলেজ হয়েছে। এই হাসপাতালকে ঘিরে আসলে কি পরিকল্পনা নিয়েছেন বা চিন্তা করছেন যদি জানতে চাই? হাসপাতালটা আমি যতটুকু শুনেছি যে বেশ কিছু দুর্বলতা আছে। যত ক্যাপাসিটি তত পেশেন্ট নাই, বা পেশেন্টরা আগের মতো কনফিডেন্ট ফিল করে না, এটার পারফরমেন্স বেস্ট হবে এটাই এক্সপেক্টেড। তো মানুষ আগের চিন্তা করে আসে, কিন্তু হয়তো একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তো আমি প্ল্যান করছি ওনাদের বোর্ডের সঙ্গে বসবো। আমি একবার খুব কুইকলি দেখে এসেছি, আমি নিজে ডাক্তার, তো আমার সুবিধা, আমি চোখে দেখতে পাই কোথায় গ্যাপ আছে, কোথায় কি আছে। সুতরাং এটার সিস্টেমকে স্ট্রেংথেন করতে হবে, এটার ফ্যাসিলিটি স্ট্রেংথেন করতে হবে, মানুষের মানসিকতাটাকে স্ট্রেংথেন করতে হবে, যেটা সব থেকে কঠিন কিন্তু সব থেকে এসেনশিয়াল। আপনাকে বুঝতে হবে যে এটা আমার কর্তব্য, আমি অ্যাকাউন্টেবল, আমার কাজ হলো এখানে কাজ করতে হবে, আমার এতগুলো রুগীকে সেবা দিতে হবে। রুগী যখন আসবে, রুগী যেন কমফোর্টেবল ফিল করে যে না, আমি একটা ভালো জায়গায় গেছি, আমি আপ্যায়িত হচ্ছি, আমাকে ওরা এনকারেজ করে নিচ্ছে, আমাকে নিচ্ছে, বসতে দিচ্ছে, আমাকে আদর যত্ন করছে, আমাকে ওয়েট করাচ্ছে না অযথা, বা আমাকে আর কোথাও রেফার করে দিচ্ছে না যেখানে আমি বেশি পয়সা দিয়ে আমাকে সেবা দিতে হবে। ওরা বোঝে, তো ওরা তো বোকা নয়। আপনি যে কতখানি মানবিকতার সঙ্গে, আপনি তা কতখানি আদর যত্ন এবং কম্প্যাশনের সঙ্গে তাকে আপনি আপ্যায়ন করছেন, এটা যে কোনো রুগী বোঝে। তো এই আমার কাছে মনে হয়, আমি তো একটু সফটওয়্যার পারসন, হার্ডওয়্যারের দরকার আছে। তো সফটওয়্যার আপনাকে অ্যাট্রাক্ট করবে বেশি, আপনাকে এখানে অবস্থান করবে। সেটা আপনি যদি সার্জনকেও বলেন, সার্জনকে যদি বলেন যে তুমি মনোযোগ দিয়ে তুমি কিন্তু করবে, দিস ইজ দ্য আউটকাম উই এক্সপেক্ট। আপনার দেখার আরেকটি চোখ আছে, যেহেতু আপনি বাংলাদেশের শীর্ষ মেডিকেল কলেজে পড়েছেন। একটা সময় আপনি দেখবেন যে বেসরকারি হলেও হলি ফ্যামিলি মেডিকেল কলেজ নাম শুনলে মানুষ আর সরকারি বেসরকারি পার্থক্য করতো না, মনে করতো যে অনেক ভালো একটা মেডিকেল কলেজেই তো আসলে পড়ছে। কিন্তু বাংলাদেশে যখন অনেক মেডিকেল কলেজ হলো, যেগুলো এখন বন্ধ করারও প্রয়োজনীয়তা পড়েছে, ওই সময়গুলোতে হলি ফ্যামিলি মেডিকেল কলেজের মান নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠেছে। সেই জায়গাতেই যে আপনার ঢাকা মেডিকেল কলেজকে দেখা, সেখানে পড়া, সেই চোখ দিয়ে আসলে এই কলেজকে, এখানকার স্টুডেন্টদেরকে মানসম্পন্ন জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারেও আসলে কোনো চিন্তা করছেন কিনা? না, চিন্তা তো আমি করছি, কারণ আমার এক্সপেকটেশন ইজ ভেরি হাই। হ্যাঁ, আমি প্রথম দিনে গেলাম, ওদের সঙ্গে বসলাম। এখন আমার সময় কতখানি, আমার ডিসিশন মেকিং পাওয়ার আছে, কিন্তু তারপরেও সবাইকে নিয়ে করতে হবে। আমি আগের যে ভুলগুলো হয়েছে সেগুলো ভুল করতে চাই না। আপনি যখন কাউকে রিক্রুট করবেন, সে টেকনিক্যালি ওইটার জন্য সুটেবল কিনা, খালি টেকনিক্যাল দেখলে হবে না, আরও অনেকগুলো দিক আছে। আবার সিস্টেম যেটা আছে, সিস্টেম কাজ করে কিনা। তো এই যে একটা ব্যালেন্সড ডিসিশন মেকিং, ফেয়ার ডিসিশন মেকিং, ইন্টিগ্রিটি, এই জিনিসগুলো আমাদের কমে গেছে। সিস্টেমটাকে ঠিক জায়গা মতো চালিয়ে নিয়ে যাওয়া, রুল মতো করা, এই জিনিসগুলো হয় আমাদের শিক্ষার থেকে বাদ হয়ে গেছে, আমাদের মানসিকতার থেকে বাদ হয়ে গেছে। আমি ইন্টিগ্রিটি আবার নতুন করে পড়তে হবে। ডোনার আমাকে বলছে তুমি আবার নতুন করে ইন্টিগ্রিটিকে তুমি রিভাইজ করো, তোমার জায়গাতে আবার নতুন করে নিয়ে আসো। আবার যদি আমাকে বলেন কখ পড়তে হবে, যেমন লাগে আমার ইন্টিগ্রিটি আবার করে পড়তে আমার কষ্টই লাগে, লজ্জাও লাগে। মানে আমি আরেকটি বিষয় জানতে চাই যে আপনি দেখেন যে বাংলাদেশে যেমন পলিটিক্যাল উইল ছাড়া কিছু হয় না, আবার একইভাবে এই রাজনৈতিক প্রেশারের কারণে অনেক বড় প্রতিষ্ঠানও কিন্তু খুব ভালোভাবে ফাংশনাল হতে পারে না। কিন্তু সত্যিকার অর্থে একটি সরকার কিন্তু
চায়ও না, কিন্তু দেখা যাচ্ছে এর বাইরের ডালপালারাই তো আসলে এই বিষয়গুলোকে নষ্ট করে। অন্তর্বর্তী সরকারের এই সময়টাতে সবকিছুই যত ভালো লাগছে, যত নিউট্রাল বা যত সুন্দরভাবে ফাংশনাল হচ্ছে, মানে আবার ওই রাজনৈতিক সরকার আসলে আবারও কি আসলে মুখ থুবড়ে পড়া, নাকি আসলে চেয়ারের প্রধান ব্যক্তিটি ঠিক থাকলে আসলে অনেক কিছুকে ভেঙে ফেলা যায়? আমি সবসময় লিডারশিপে বিশ্বাস করি। আমাকে অনেকে বলে আমি অনেক সুযোগ পেয়েছিলাম বিদেশে থাকার অথবা বিদেশি প্রতিষ্ঠানে চাকরি করার। আমি দুটার কোনোটাই করিনি। আমি দেশি প্রতিষ্ঠান তৈরি করেছি, দেশিকে লিড করেছি। আমি অন্যকে দিয়ে কাভার্ড হতে চাইনি, আর বিদেশে গিয়ে হারিয়ে যেতে চাইনি। অনেক কষ্ট করেছি দেশে থাকতে। ওই যে বললাম 325 টাকায় মাইনা করেছি, আর কয়েক হাজার টাকার হাজারের মধ্যেই আমার মাইনা অনেক দিন পর্যন্ত ছিল। কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমি কোথায় বসলে আমি কন্ট্রিবিউট করতে পারবো, আমি ওই জায়গাটা খুঁজে বের করেছি। তো সুতরাং আমি মনে করি যে রেড ক্রিসেন্টের প্ল্যাটফর্মটা আমার জন্য কিছু কন্ট্রিবিউট করার জন্য আছে। আর আমরা সব কিছু যদি মেনে নেই, অন্যায়কে মানা ঠিক নয়। আমাদের মতো মানুষও যদি অন্যায়কে মেনে নেয় তাহলে কে মানবে? বাকি থাকে না। সুতরাং ওই জায়গাটাতে আমার কোনো কম্প্রোমাইজ নাই। আমাকে যারা চেনে, শত্রু মিত্র বলেন, আমি কিন্তু কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করিনি। আর আপনার প্রশ্নের উত্তরে যদি আসি, লিডারশিপটা ভালো থাকতে হবে। যে ব্যক্তি লিডার, ওই প্রতিষ্ঠানের ডিসিশন মেকার, সে যদি সুস্থ থাকে, সুষ্ঠু থাকে, প্রপারলি একটা প্রতিষ্ঠানকে গাইড করে, ন্যাভিগেট করে, তাহলে কিন্তু প্রতিষ্ঠানটা নষ্ট হয় না। আরেকটি বিষয় আমি জানতে চাই যে আপনি সূর্যের হাসিতে কাজ করেছেন দীর্ঘ 6টি বছর, প্রচুর রুট লেভেলে কাজ করার সুযোগ হয়েছে। মানে রেড ক্রিসেন্টকে দিয়ে মানুষের একেবারে রুটে যাওয়া, সেটি রিপ্রোডাক্টিভ হেলথ বলি বা অন্যান্য, বিশেষ করে আমি নারীর কথাও যদি বলি, প্রান্তিকের নারীদেরকে কিভাবে সহযোগিতা করা যায় বা কিভাবে করতো রেড ক্রিসেন্ট? আমি যেগুলো প্ল্যান করছি, ধরেন রেড ক্রিসেন্ট যেটা করতো, যেটা খুবই বড় স্ট্রেংথ আমি মনে করি, সেটা হলো ভলান্টিয়ার। আচ্ছা, এই যে যুব ভলান্টিয়ারকে নিয়ে তারা কাজ করেছে, আমার মনে হয় আজকে যদি আমাকে ইভ্যালুয়েশন করার সুযোগ দেয়, আমি করতে চাই ইভ্যালুয়েশন। এই যুব দলকে ইনকর্পোরেট করার জন্য প্রতিষ্ঠানের কন্ট্রিবিউশনটা কতখানি, এটাকে আমি একটা ফর্মুলার মধ্যে নিয়ে এসে আমি দেখতে চাই। আমরা হয়তো রিসার্চার গ্রুপকে নিয়ে আসলাম। এই কেন যুব দল তো আমাদের সব থেকে বড় স্ট্রেংথ। আপনি ইতিহাসে যখনই চলে যাবেন, 21শে ফেব্রুয়ারি থেকে স্বাধীনতার পরবর্তী স্বাধীনতা, কিন্তু রেড ক্রিসেন্টের একটা বড় স্ট্রেংথ হলো ভলান্টিয়ার, এবং এরা যুব। এদের 7.5 লাখ ভলান্টিয়ার আছে, অ্যাক্টিভ ভলান্টিয়ার, এবং এদের 64টা আমাদের তো ডিস্ট্রিক্টই আছে, আর 68টা ইউনিট আছে, আচ্ছা, ওয়ার্কিং ইউনিট, যার আন্ডারে ভলান্টিয়াররা আছে। এবং এই এতক্ষণ যে কথা বলেছি, কাজ করেছি, ভলান্টিয়াররা সেই কাজগুলো করে যায়, এবং তারা ঝাঁপিয়ে পড়ে, তারা ট্রেন্ড। এদের ট্রেনিং সেন্টারটাও খুব ভালো। এই যে বিভিন্ন দুর্যোগ সময়ে যে ভলান্টিয়াররা গিয়ে সাহায্য করে মানুষকে, করইলে আগুন লাগলো, তারপরে আমাদের প্লেনের অ্যাক্সিডেন্ট হলো স্কুলে, এই জায়গাগুলো, এবং পেরিফেরিতে যেখানে বন্যা দেখতেই পাই, মানে গণমাধ্যম খুললেই দেখি, আপনি দেখতে পাবেন ওদের লাল জ্যাকেটটা থাকে। তো এই যুবকে নিয়ে আমরা আরো কি করতে পারি, এবং এরা কতখানি কন্ট্রিবিউশন করেছে, এই জিনিসটা আমাদের অ্যাসেস করে আমার মনে হয় যে রেড ক্রিসেন্টের যে শাইনটা আছে, উজ্জ্বলতাটা আছে, সেটাকে আমরা আরেকটু বেশি প্রেক্ষিত করতে। আমি আপনার এখানে আবার ওদেরকে নিয়ে আসবো, ওদের নিয়ে আলোচনা করব। ওদের নিয়ে আমি একটা বড় কনগ্রিগেশন করতে চাই, যেখানে আমি ওদের সঙ্গে কথা বলতে পারবো, ওরা আমাকে দেখতে পারবে, এবং আরও কি করতে পারে আমি ওদের মুখ থেকে শুনতে চাই। সুতরাং আমি মনে করি যে রেড ক্রিসেন্টের, আমাদের বাংলাদেশ রেড ক্রিসেন্টের এটা একটা বড় শক্তি। এই শক্তিটাকে আমাদের সামনে আরও বেশি ব্যবহার করতে হবে। আর এখানে আমি দেখি কি, অন্য স্বাস্থ্যসেবার জন্য কমিউনিটি এনগেজমেন্ট খুব কম। আমরা সূর্যের হাসিতে যেটা করতাম, যেখানেই স্যাটেলাইট ক্লিনিক থাকতো, ওখানে 8টার থেকে 10টা নারীকে আমরা হাউসহোল্ড নিয়ে আমরা ওনাদের রেসপন্সিবিলিটি দিয়ে দিতাম সেবার। ওনারা আবার স্যাটেলাইট ক্লিনিক যখন যেত, ওই ক্লায়েন্টদের ওখানে নিয়ে এসে সেবা নিত। যার বড় ক্লিনিকে আসতে হবে, কমপ্লিকেটেড কেস, সে বড় ক্লিনিকে তারাই সঙ্গে করে নিয়ে আসতো। আমি মনে করছি যে এরকম যদি একটা কমিউনিটি এনগেজমেন্ট আমি আরও বেশি বাড়াতে পারি, কমিউনিটির কমিটমেন্ট যদি বাড়াতে পারি, কমিউনিটির ডিমান্ড আমি যদি বাড়াতে পারি, তাহলে এই সেন্টারগুলো আরও বেশি ফাংশনাল হবে। সেন্টারগুলো মনে হচ্ছে একটু আধা মরা হয়ে গেছে, ডেড হয়ে গেছে, কারণ ওদের বাবা মা নাই। তো আমি বাবা মা তৈরি করতে চাই, এবং আমার মনে হয় যে এইটার মাধ্যমে এটা করা বেশি কঠিন নয়, খুবই সহজ। আমি শুরু করে দিয়েছি অলরেডি রিভিউ, এবং আমি ডোনারের কাছে কথা বলতে চাই, আমার কি লাগবে, আমার চোখের সামনে আমি পুরো স্ট্রাকচার দেখতে পাচ্ছি, আমার জন্য ইমপ্লিমেন্ট করা কঠিন হবে না, ইফ এভরিথিং গোজ ওয়েল। আপনাকে ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি।
ডাক্তার হালিদা হানম, আমরা দেখি যে রেড ক্রিসেন্ট বা রেড ক্রস মানে তারা তো গাজার যুদ্ধে গিয়েও আসলে সহযোগিতা করছে, প্রাণও দিচ্ছে আসলে অনেকে। সারা পৃথিবীতে যত ঝুঁকিপূর্ণ কাজে তারা আসলে থাকছে স্বেচ্ছাসেবীরা, তাদের প্রশিক্ষণেরও আধুনিকায়ন প্রয়োজন কিনা বা আরো নতুন নতুন বিষয়গুলো কি তাদের সাথে ইমপ্লিমেন্ট করা দরকার কিনা, সেটাও কি আমি অবস্থায় আছে? এই ব্যাপারে আমি এক্সপার্ট না, বাট কমন সেন্স থেকে আমি যেটা বুঝতে পারি যে যখন যেখানে যেরকম প্রয়োজন সেইভাবে টেকনোলজিটাকে নিয়ে আসতে হবে, ট্রেনিংটাকে আনতে হবে, আপনি কাকে ট্রেনিং দিবেন সেটাকে ডিসাইড করতে হবে। কারণ আপনি ইন্টারভেনশন দিতে যাচ্ছেন, তো ইন্টারভেনশনটা সবসময় আপনার নিড বেস হবে। যেখানে নিউক্লিয়ার কিছু হচ্ছে সেখানে আপনার অন্য ধরনের কাজ করতে হবে। যেখানে মানুষকে গাজাতে ঘর ভেঙে যাচ্ছে, সব তাঁবুতে বসে আছে, যে তাঁবুতে বাস করছে তার জন্য কি লাগবে? তার জন্য খাবার লাগবে, পানি লাগবে, তার সেবা লাগবে, হাত পা ভেঙে থাকলে তাকে করতে হবে, বা যার ডেলিভারি লাগবে তাকে নিয়ে গিয়ে ডেলিভারি করানো ওই মাকে। সুতরাং এই জিনিসটা নিড বেস হতে হবে। আমাদের দেশেও আমার কাছে মনে হচ্ছে যে তারা এই অপরচুনিটিটা নিচ্ছে নিড বেস। বেশি শীত হলে আপনি কি করবেন? এই যে হঠাৎ করে প্লেন আপনার উপরে ক্র্যাশ করে গেল, আপনি সেখানে কি করবেন? তো বেসিক জিনিসগুলো ফার্স্ট এইড এগুলো জানা আছে, কিন্তু খুব স্পেশাল নিডস হলে পারে তখন আমরা হয়তো স্পেশালিস্ট ডাকলাম, বা পরবর্তীতে প্রস্তুতির জন্য প্রিপেয়ারনেসের জন্য এটা করা হলো। আবার অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, মানুষকে সচেতন করার জন্য, যে এরকম যেমন ভূমিকম্প যে সামনে হবে না কেউ বলতে পারবে না। আমরা বরং একটু দোদুল্যমানের মধ্যে আছে যে কোনো হয়তো উপরে কাঁচের জিনিস থাকলে মাটিতে নামিয়ে রাখছি, না এটা পড়ে ঘাড় ভেঙে যেতে পারে। তো এই যে প্রস্তুতি এবং প্রস্তুতিমূলক ট্রেনিং, এই জিনিসগুলো খুব দরকার। গভর্নমেন্ট তো এই যে স্বাস্থ্য সংস্কার কমিশন করলো, অনেকগুলো সুন্দর সুন্দর আমরা নীতিবাক্যই বলতে পারি, আমরা কিন্তু বাস্তবায়ন খুব একটা দেখিনি। বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি যদি রেড ক্রিসেন্টের আলাপ আমরা বাদও দেই, মানে বাংলাদেশকে জনস্বাস্থ্যের দিক থেকে বা স্বাস্থ্যের দিক থেকে কোন জায়গাগুলোতে আসলে নজর দেওয়া উচিত এখন, মানে যেটি আসলে আমরা চাইলেও পারছি না? আপনি যখন কমিশনের কথা বললেন তখন আমার নিজের পরিচয় আরেকটা দিতে হয়। জি জি। আমি নারী বিষয়ক সংস্কার কমিশনের একজন মেম্বার। আচ্ছা। তো 10 জনের মধ্যে একজন, এবং আমার রেসপন্সিবিলিটি ছিল নারী স্বাস্থ্যটাকে দেখা। কিন্তু আমরা নারীর 15টা লাইফের 15টা আসপেক্ট নিয়ে কাজ করেছি, এবং আমাদের ফুল রিপোর্ট আছে, ওয়েবসাইটেও আছে। সেখানে আমি যেখানেই যাচ্ছি, কৃষি হলো নারী, আপনি পানির মধ্যে কাজ করছে নারী, আপনি গার্মেন্টসে কাজ করছে নারী, ঘরের মধ্যে নারী, লবণ জায়গাতে কাজ করছে নারী, যেখানে যেখানে অভিবাসন, মাইগ্রেশনে নারী গিয়ে কী হয়, ডেড বডি ফিরে আসে। তো প্রত্যেকটা জায়গায় নারীকে নিয়ে ইস্যু আছে, এবং সেখানে আমরা রেকমেন্ডেশন দিয়েছি। এখন একটা দেশে রেকমেন্ডেশন দিলে সাথে সাথে তো আর হবে না, আর আপনি এই 12 মাসের সময়ে কি করতে পারেন, ইনিশিয়েট করতে পারেন। তো আমাদের যেগুলো রেকমেন্ডেশন আছে সেটা আমরা বলেছি যে এগুলো করতে হবে, এগুলো আমাদের এই প্রথম 1 বছরের মধ্যে করতে হবে এই সরকার থাকতে। তো ওটা তো পারি হয়ে গেল। এরপরে যিনি ইলেকশন হয়ে যে পার্টি আসবে তাদের জন্য আমরা বলেছি পরবর্তীতে কি করতে পারি। আমরা রিভিউ করেছি কি আছে কি নাই, কি গ্যাপস আছে, এবং তারপরে সুপারিশমালা হলো এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য, নারীর ক্ষমতায়নের জন্য, নারীর সুস্বাস্থ্য আনার জন্য, এবং সর্বক্ষেত্রে নারীর একটা অবস্থানটাকে সুদৃঢ় করার জন্য কি কি লাগবে আমরা এটা করেছি। ফ্যামিলি প্ল্যানিং ডাইরেক্টর জেনারেল যেসব কাজগুলো করবে, সেই কাজগুলোর আমার দুর্বলতা দেখতে হবে, কিভাবে আমরা স্ট্রেংথেন করতে পারবো। হেলথ ডিজিএসে কি আছে, কি করছে, ওরা নতুন এনসিডি করে কাজ করতে চাচ্ছে, হুইচ ইজ ওয়েল এন্টারটেইন। আর কোথায় গ্যাপ আছে? হাসপাতালগুলোর ম্যানেজমেন্টে গ্যাপ আছে। বেশি করে সিজারিয়ান সেকশন হচ্ছে, যেখানে 10% হওয়ার কথা, এখানে যদি 40%, 80% হয়, দেন ইটস নট প্রপার। তো এই জিনিসগুলোকে আমাদের বন্ধ করতে হবে, এবং আমরা যারা অ্যাডভোকেসিতে আছি এগুলোকে আমরা দিব্য চোখে দেখতে পাচ্ছি, দিজ আর হার্মফুল প্র্যাকটিসেস, এগুলো নিয়ে আমরা কথা বলছি। আরেকটি বিষয় হচ্ছে যে মানে আমরা এতদিনে যেমন প্রথমে বলছিলাম যে নারীর এত সংকট, হাসপাতালে ডেলিভারি করানো যাচ্ছে না, বরং এটি আসলে ওই দৃশ্যমান অগ্রগতি আসলে হচ্ছে না। মানে এখানেও রেড ক্রিসেন্ট তো একটা রোল প্লে করতে পারে, বা তাদের নার্স যারা আছে তাদেরকে আরো বেশি প্র্যাকটিস করা, ধাত্রী যারা আছে, ধাত্রী ঠিক না, মানে আমরা অন্য মিডওয়াইফ বলে থাকি, মানে তাদের অংশগ্রহণও কতটা আসলে বাড়ানো যায় আপনাদের মাধ্যমে? এটা তো করবই আমি, কেন এটা আমার একটা প্রাইমারি মনে করি রেসপন্সিবিলিটি অন্যগুলোর সঙ্গে সঙ্গে। সুতরাং তাদের যে 56 সেন্টারগুলো আছে এর মধ্যে একটা 1/3 মতো আছে যারা ভালো ফাংশন করছে, 2/3 ভালো ফাংশন করছে না। এগুলোকে আরেকটু স্ট্রেংথেন করা, এগুলোকে মিডওয়াইফ পোস্টিং দিতে হবে। মিডওয়াইফ
3 বছরের ট্রেনিং নেয়, তারা ডেলিভারি করতে শেখে। আমরা যদি নর্মাল ডেলিভারিটাকে আমরা প্রমোট করতে চাই, সিজার কমাতে চাই, তাহলে আমি যখন নর্মাল ডেলিভারি বেশি করব, তাকে সিজারের জন্য অন্য জায়গায় যেতে হবে না। তো এই জিনিসটা করলে দুটো পারপাস, একটা হলো আমার ক্লিনিক স্ট্রেংথেন হলো, আরেকটা হলো নারীকে সিজার করতে হবে না, অত পয়সা খরচ করতে হবে না, তারা নর্মাল ডেলিভারির মাধ্যমে নিজে ডেলিভারি করতে হবে। অ্যান্টিনেটাল কেয়ার বাড়াতে হবে। আমি যদি কমিউনিটি ওয়ার্কার রাখি, একজন প্রেগনেন্ট মাকে পেলো যে না ঠিক আছে তোমার 4 মাস হয়ে গেছে, চলেন প্রথমটা করে আসি, তারপরে তোমার এই 4টার জন্য সে তাকে নিয়ে আসবে। কমিউনিটি ওয়ার্কারকে ট্রেনিং দেওয়া কিছু কঠিন না, কিন্তু তারাও খুব এনলাইটেন ফিল করে যখন আমি তাকে একটা ট্যাগ দিয়ে দিই, তাকে বলি যে এটা তোমার আইডি, তোমার আন্ডারে 100টা ঘর আছে, তুমি 100টা ঘরের নারীকে ব্যবস্থা করার জন্য নিয়ে আসবে, শিশুকে নিয়ে আসবে। ইয়াং মেয়েদের মেনস্ট্রাল হাইজিন মেনটেন করা একটা বড় ব্যাপার। এদেরকে কনভিন্স করতে হয়, বাড়ির লোককে কনভিন্স করতে হয়, ওটার একটু দাম আছে, ওই দামটা জোগাড় করতে হয়। করার কিন্তু এত বেশি আছে, আর আমরা যত বলতে থাকবো ততই করার কোনো শেষ নাই। আমরা করতে থাকবো একটার সঙ্গে আরেকটা। আমি কালকে আমার অফিসে 4টা প্রতিষ্ঠানকে একসঙ্গে ডাকলাম, একজন আসতে চেয়েছে, আমরা একজনের সময় দিব না, আমি তারা নিজেরা ইন্টারকানেক্টেড হয়ে তারা কাজগুলো করতে থাকবে। আমি একটু চা নাস্তা খাওয়ালাম, কিন্তু তাদেরকে কানেক্ট করে দিলাম। আমার কাছে মনে হলো আমি একটা বড় কাজ করেছি। তারা একজন আরেকজনের শক্তিতে স্ট্রেংথেন হয়ে আরও বেশি কাজ করতে পারবে। আরেকটি বিষয় জানতে চাই যে স্বেচ্ছাসেবী আপনাদের যে 7 লাখের কথা বলছেন, এখানে নারীদের অংশগ্রহণ কেমন, বা এটি এটা একটু আমাকে দেখতে হবে, কিন্তু নারী অনেক আছে, অনেক আছে। আমি কালকে যে ইন্টারভিউটা নিলাম ওখানে একজন নারী এত সুন্দর কথা বললো, আমি খুবই কনভিন্সড নারীরা অনেক এগিয়ে আছে, এখানে আছে। কেন এখানে নারীকে প্রাধান্য দেওয়া হয়, নারীকে প্রমোট করা হচ্ছে। আমাদের জেন্ডার একটা পলিসি আছে, জেন্ডার পলিসিটা বেসিক্যালি নারী নির্যাতন বা ওই জাতীয় জিনিস যেন কমে আসে, কর্মক্ষেত্রে যেন না থাকে, ও কীভাবে হবে হুইসল ব্লোয়ার তৈরি করা, ওই জিনিসগুলো কমিয়ে। যে কোনো জায়গাতে আপনি দেখবেন যে কোনো পুরুষ আর নারী যেখানে একসঙ্গে হচ্ছে সেখানে এক ধরনের অবস্থান থাকেই। তো এই জিনিসগুলো যেন আরও কম হয়, সর্বত্র হয়, শুধু হেড অফিসে থাকলে হবে না, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেন এই ধরনের জিনিস না থাকে, এরকম একটা আমরা আরেকটু প্রমোট করা, একটু অ্যাডভান্স করা, এনহান্স করা। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি কিছুক্ষণের মধ্যে। ডাক্তার হালিদা হানম, আপনি আপনার আলোচনাতে একটি কথা বলছিলেন যে কমিউনিটি এঙ্গেজমেন্ট কমেছে রেড ক্রিসেন্টের সাথে। কমিউনিটি কিন্তু আসলে এঙ্গেজ হতে চাই, যদি তাকে সেই কম্প্যাশনটা দেয়া যায় বা যোগাযোগের আগ্রহ যদি দেখানো যায়। আমরা এমনও দেখেছি যে যেই হাসপাতাল, যেই উপজেলা হাসপাতাল নর্মাল ডেলিভারিতে সব থেকে ভালো করেছে, তার রেট ভালো, তার সাথে কমিউনিটি এঙ্গেজমেন্টটাই আসলে সব থেকে বেশি। মানে সেটি আসলে কিভাবে বাড়ানো যায়? যেটা আপনি বললেন যে কমিউনিটিকে রেসপন্সিবল করতে হবে, কমিউনিটিকে বুঝিয়ে বলতে হবে যে আমি এখানে একটা স্বাস্থ্যসেবা সেন্টার দিচ্ছি, আমাদের সহায়তা লাগবে, আপনারা এই ক্লায়েন্টগুলোকে নিয়ে আসবেন, আপনারা দেখবেন, আপনারা কোয়ালিটি নিয়ে কমেন্ট করবেন, আপনারাই এখানকার বেসিক্যালি বোথ বেনিফিশিয়ারি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, আমি দুটোই বলবো। তো আপনি বেনিফিটও পাচ্ছেন যখন এই প্রতিষ্ঠানটা ভালো চলবে, আবার আপনি ওয়াচ ডগও, আপনি নজরদারিও করবেন, আপনি বলবেন এটা ভালো চলছে না, বা এখানে অরাজকতা হচ্ছে, বা এখানে এটা হচ্ছে। সুতরাং ওই পাওয়ারটা তাদেরকে দিতে হবে, এবং ওই সিলেকশনটা দিতে হবে। সূর্যের হাসিতে আমি 50% নারী করেছিলাম, 50% পুরুষ, সো দ্যাট নারীরা নারীদের ব্যাপারগুলো বুঝতে পারে, অ্যান্ড দে আর এম্পাওয়ার্ড। তারা যখন একটা কমিটিতে বসবে, তারা কথা বলবে, তারা নিজের কথা বলবে, তার কমিউনিটির কথা বলবে, তাদের লার্নিংও হবে, আবার তারা কন্ট্রিবিউটও করবে, দুটো দিক দিয়েই। সুতরাং আমরা তাদেরকে যত বেশি ওরকম জায়গায়, ভিজিবল জায়গায় বসাবো যেখানে তারা কথা বলতে পারে, তাদের মধ্যে উন্নয়নটা আরও বেশি হবে, এম্পাওয়ারমেন্টটা বেশি হবে। আমি আরেকটি বিষয় জানতে চাই, আমি একজন স্বাস্থ্যের সাংবাদিক হিসেবেই, স্বাস্থ্যের কিন্তু প্রায় মনে করেন যে মোটা দাগে 50 জন বা আরও অনেক সাংবাদিক বাংলাদেশে আছে। রেড ক্রিসেন্ট হয়তো অনেক প্রোগ্রামে ডাকলে কোনোটাতে যায়, কিন্তু এই সংযোগটা কোথায় জানি কমে গেছে। কারণ রেড ক্রিসেন্ট তো তার খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের একটি, যেখান থেকে সে নিয়মিত তথ্য পাবে। মানে সেই যোগাযোগটা আসলে স্ট্রেনথেন করা আপনাদের পক্ষ থেকে জরুরি কিনা? আমি একটু আমার নিজের কথা বলি যে আমি প্রথম থেকেই আমার সাংবাদিকের প্রতি একটা আকর্ষণ আছে। আমি কাজ করেছি, যখন আমি প্রজনন স্বাস্থ্য নিয়ে কথা বলছি, তখন বিটিভি আমাকে 3 মাসের একটা প্রযোজনা দিয়েছিল, যেখানে আমি প্রতি 2 সপ্তাহে 6টা প্রোগ্রাম করতে পেরেছি, এবং আধা ঘন্টার প্রোগ্রাম করতে দিয়েছি। এটা আমার অফিসে ওনারা চলে আসতেন এবং এটাকে করে। সুতরাং আমার একটা আলাদা কনফিডেন্স আছে এবং আলাদা ন্যাক আছে। আমি সারা জীবনই আমি অনেক প্রোগ্রাম করেছি। আমি যখন সূর্যের হাসিতে ছিলাম, তখন আমরা সাংবাদিকদের নিয়ে কাজ করতাম,
ওনাদের কনভেনশন করতাম, ওনাদের ডাকতাম আমরা, এবং আমাদের যে রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কি বলা, কিভাবে সাংবাদিকতা করতে হবে, এটা আমরা করেছি। আমি ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর জেনারেল ছিলাম 2005 থেকে 8। আচ্ছা, সেখানেও আমি নারী সাংবাদিকদের নিয়ে আমি অনেক কাজ করেছি। এখনো অনেক অ্যাওয়ার্ডও তারা পেয়েছে। হ্যাঁ, অ্যাওয়ার্ডও তারা পেয়েছে। একটু আমারও গ্যাপ হওয়াতে মানে আমি একটু অন্যদিকে আরেকটু চলে গেলাম, কিন্তু ছিলামই, আমি দেশেই ছিলাম। অল্প কয়েক বছরের 3 বছরের জন্য বাইরে গেলাম শুধু। তো ওতে একটু গ্যাপ হওয়াতে কিন্তু এখন আবার সবার সঙ্গে দেখা হচ্ছে, আবার আমি একসঙ্গে আনতে চাই। তা আপনি ফোরামের আন্ডারে যদি ওনাদেরকে ডাকেন, নারী পুরুষ সবাইকে ডাকেন, আমি আসলাম, কথা বললাম, আমরা আর কি করতে পারি। আপনাদের বিরাট বড় রোল আছে, আমি মনে করি বিরাট বড় রোল আছে। ওখানেও কিছু অবক্ষয় হয়েছে রিপোর্টারদের মধ্যে। আমি যদি আগের উনাদের দেখি আর আজকের এনাদের দেখি, একটু পার্থক্য অনেকখানি হয়ে সব গেছে। সেক্টরে মানে অবক্ষয় যখন হয়ে যায় কেউ আসলে বাদ থাকে না। সুতরাং আপনি যদি লিডারশিপে বসে থাকেন, আপনার একটা বড় রোল আছে। আমি যদি লিডারশিপে বসে থাকি, আমার বড় রোল। আমার রোল হলো দেওয়া এবং চাওয়া। আমাকে ডিমান্ড করতে হবে, আমি আপনার কাছে এই জিনিসটা চাই, আপনিও বলবেন ঠিক আছে, লেট মি সি আমি কতখানি দিতে পারি। আমরা যদি আপনার অতীতের কাজ, রেড ক্রিসেন্ট, এই সব কিছুকে ছাপিয়ে আপনার ভবিষ্যতের পরিকল্পনার কথা বলি, যে আপনার স্বপ্ন অনুযায়ী আপনি কত দূর পর্যন্ত আসতে পারলেন, কত কাজ করার ছিল, কি এখনো হয়নি, কি করতে চান, একটু জানতে চাই। এটাকে আমি কিভাবে বলবো জানি না, বাট আমি যদি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি আমার কতখানি ভরা এবং কতখানি খালি, তা আমি বলবো যে যদি আমি পজিটিভলি দেখি, আমার 75% ভরা, 25% খালি। কিন্তু ওটা যেন মনে হচ্ছে যে খালি থেকে যাবে, হয়তো ভরতে পারবো না, চেষ্টা করে যাব। দেশের প্রয়োজন অনেক মেটাতে পেরেছে। আজকে ফ্যামিলি প্ল্যানিং, আমি যখন ক্যারিয়ার শুরু করি, একটা মায়ের 6.3 বাচ্চা হতো, আজকে তার 2টো বাচ্চা হয়। জি জি জি। এই যে আমরা কমিয়ে নিয়ে আসতে, মাতৃমৃত্যু কমিয়ে নিয়ে আসতে পেরেছি। মাতৃমৃত্যু আমরা 60% কমিয়ে নিয়ে আসতে পেরেছি, না হলে তো মা মরতেই থাকতো। এখন আবার বাড়ার অন্য কারণ হয়তো তৈরি হচ্ছে, অন্য কারণ আসছে, সেটা এখন তারা নিজেরাও যুদ্ধ করে করতে পারবে, কেন লেখাপড়ায় এসে গেছে, তার হাতে পয়সা আসছে, গার্মেন্টস সেক্টর কাজ করছে, অনেক পজিটিভ জিনিস আসছে, যেটা তাকে নিজেকে হাতিয়ার হিসাবে সে ব্যবহার করতে পারবে। ওই সেন্সিটাইজেশন এসে গেছে, সেলফ রেসপেক্ট এসে গেছে। আমরা পাশ থেকে কাজ করছি। কিন্তু আমি নারীদের জন্য আজকে যেটা বলে থাকি সব সময়, যে তোমার যুদ্ধ তোমাকেই করতে হবে, আরেকজন এসে তোমার তলোয়ার নিয়ে করবে না। তোমার নিজের জীবন সুন্দর করার জন্য, তোমাকে নিজেকে এমপাওয়ার হওয়ার জন্য, নিজের ডিসিশন মেকিং করার জন্য, সুস্থ থাকার জন্য, সুন্দর জীবন যাপন করার জন্য তার নিজেকেই যুদ্ধ করে যেতে হবে। এটি ছাড়াও মানে আপনি যেমন বলছিলেন যে আমরা ডোনারদের সঙ্গে কথা বলছি, সরকারও তো নানানভাবে সহযোগিতা করে। সরকারের কাছেও কি আপনাদের কোনো চাওয়া আছে, মানে এই সহযোগিতার হাতটা আরো অন্যভাবে বাড়িয়ে দেয়া? আমার সারা জীবনের অভিজ্ঞতায় সরকারের কাছে যেটা চাওয়ার থাকা আছে সেটা আমি পাই না এখনো, সেটা হলো সরকারের লিডারশিপ। সরকার আগে ডোনার ডিপেন্ডেন্ট ছিল, এখন কিন্তু অনেক কিছু রেভিনিউ থেকে হচ্ছে, তার মানে সে বড় লোক হচ্ছে, তার দেওয়ার সুযোগ বাড়ছে। এখন দেওয়ার সুযোগটা যদি উনি ঠিক মতো দেন, সিস্টেমটাকে স্ট্রেংথেন করে দেন, দেখেন যে এই সিস্টেমটা ভালো আছে, সিস্টেম ভালো করার জন্য সহজ করে দেওয়া, সিম্পল করে দেওয়া এবং স্ট্রং করা, তাহলেই ওনারা কন্ট্রিবিউট করতে পারবেন। কিন্তু শুধু চেয়ারে বসে থাকলাম আর আমি কন্ট্রিবিউট করলাম না, চেয়ারের যে রেসপন্সিবিলিটি, আমি মাঝে মাঝে ঠাট্টা করে বলি যে দেখো, মাঝে মাঝে পড়তে হবে যে আপনার জব ডেসক্রিপশন কী। জব ডেসক্রিপশন দেখে নিজেকে প্রশ্ন করেন, আমি কি এই জব করছি যেটা ডেসক্রাইব করা আছে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে, যেটা আমি সই করে নিয়েছি ওবিডিয়েন্ট সার্ভেন্ট বলে, স্যারের ওবিডিয়েন্ট সার্ভেন্ট, আমি কি এখনও ওবিডিয়েন্ট সার্ভেন্ট কিনা, এবং আমি কার সার্ভেন্ট? আই এম নট সার্ভেন্ট অফ মাই বস, আই এম সার্ভেন্ট অফ দ্য পিপল। যে মানুষের টাকায় আপনার মাইনা হচ্ছে, আপনি তার সার্ভেন্ট, মানুষের সার্ভেন্ট। দুস্থ মানুষ, সুস্থ মানুষ, যে আপনাকে ট্যাক্স দিয়ে আপনার মাইনা দিচ্ছে, আপনি তারও যেমন সার্ভেন্ট, যে দিতে পারছে না তারও আপনি সার্ভেন্ট, যে গরিব তারও সার্ভেন্ট। নারীদের জন্য এত কাজ করার পরেও আপনার কাছে কি এটিই মনে হয়েছে কিনা যে নারীর ক্ষমতায়ন, নারীকে এম্পাওয়ার্ড করা, সেটি আসলে নারীকে বরং স্বাস্থ্য খাতে বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে বরং বেশি সুস্থ রাখে? নারীর এম্পাওয়ারমেন্টটা একটা এসেনশিয়াল জিনিস, এটা ছাড়া হবে না। আমি পজিটিভ যদি দেখি, আমি কেন বলছি, আমি নারী উদ্যোক্তা অনেক দেখতে পাচ্ছি, নারীরা বেরিয়ে এসছে,
নিজের লাইফ দিয়ে সে আরেকজনকে সেবা করছে, ছোট হোক বড় হোক, যেভাবেই হোক সে একটা কিছু করতে চায়, সে একটা এম্পাওয়ার্ড অবস্থায় থাকতে চায় তার সংসারে, তার বাইরে। যে একটুখানি এক্সপোজড হচ্ছে সে আর একটু করার জন্য সর্বাঙ্গন চেষ্টা করছে। আমিও চেষ্টা করি মানে তাদেরকে সেই কিভাবে হযরত সাহায্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও তো আসলে নারীরা বেরিয়ে এসেছে। হ্যাঁ, নারীরা বেরিয়ে এসছে, কিন্তু এখন নারীকে তো- আমাদের, হ্যাঁ, কম্পেয়ার করতে পারবো না, কিন্তু আমার মনে হয় দুটো একটা উদাহরণ আছে, এখন আমার মনে হয় আরো বেশি উদাহরণ আছে। আরো বেশি হচ্ছে। এটাকে আমাদের পৃষ্ঠপোষকতা করা দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার আলোচনা করছিলেন, মন্ত্রমুগ্ধের Thank মতো শুনছিলাম। আপনাকে আবারও এই স্টুডিওতে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় ঠিক নিচ্ছি। একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, জীবনভর কাজ করে আসছেন, কাজ করার অনেক প্ল্যাটফর্ম তিনি মাঝপথে পেয়েছেন, এটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এখন পেয়েছেন। তিনি চেষ্টা করছেন যত সংকট সারা জীবনে দেখে এসছেন সেগুলো মোকাবেলা করার, তবে তার জন্য দেশের মানুষের সহযোগিতা, প্রতিষ্ঠানের মানুষের সহযোগিতা এবং একই সঙ্গে রাষ্ট্রের সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা জরুরি। আমরা আশা করছি সেটিও সম্ভব হবে এবং বাংলাদেশ 24 পরবর্তী সময়ে যে বদলে যাওয়ার অঙ্গীকার করেছে সেই বাংলাদেশের কাঙ্ক্ষিত বাংলাদেশে আমরা পৌঁছে যাব, সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।